ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, কারণ তো ভালো থাকতেই হবে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টি-20 জিতলো, এটা তো ভালো থাকার মতোই খবর। আর হ্যাঁ, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব কালের কণ্ঠে নিয়মিত আয়োজন 22 গজে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং আমার সাথে রয়েছেন আমি মিজানুর রশিদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। খারাপ থাকার কোনো কথা না, কারণ বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে এবং এটা আসলে ভালো থাকার মতো একটা নিউজ। ওয়েল, আমরা সবাই কিন্তু ম্যাচটাকে উপভোগ করেছি এবং শুরু থেকে বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং দুটোকে যদি আপনি একটু দেখেন শুরু থেকে, কেমন লেগেছে আসলে? কোথায় কোথায় আসলে আপনার মনে হচ্ছে যে আগের ম্যাচে এই জিনিসগুলো থাকা দরকার ছিল? না, আসলে আমার কাছে পুরো ম্যাচটা ভালো লেগেছে, কারণ টাইগারদের ব্যাটিং বোলিং দুইটা একেবারে অনবদ্য ছিল। আমি যদি প্রথমেই বলি, তাহলে যখন বাংলাদেশ বোলিং করতে নামে, তো প্রথম থেকেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে চেপে ধরে এবং সেই টুটি চেপে ধরা একদম বোলিং থেকে শুরু করে ব্যাটিং পর্যন্ত বাংলাদেশ ম্যাচটাকে টেনে নিয়ে আসে। সো এই যে বাংলাদেশের আজকের ম্যাচের পারফরমেন্স, আমার মনে হয় বাংলাদেশের বাকি যে টি-20 ম্যাচগুলো ছিল সব থেকে বেটার ছিল আজকের পারফরমেন্সটা। কজ দেখেন যে আজকের ম্যাচে বাংলাদেশ 4 কয়টা হিট করেছে বা ছক্কা কয়টা হিট করেছে, আজকের ম্যাচে 4-এর থেকে ছক্কার পরিমাণটা কিন্তু বেশি ছিল। সো ওই দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, সো আজকের ম্যাচটা সব দিক দিয়ে বেটার ছিল। এবং গত ম্যাচে যেহেতু বাংলাদেশ জিতেছে, সো এই গত ম্যাচে কোনো ল্যাকিংস ছিল না খুব সম্ভবত, যে কারণে বাংলাদেশ জিততে পেরেছে। যদি এর আগের ম্যাচের হিসাব করেন, তাহলে ওই যে নিয়মিত বিরতিতে একটা উইকেট পড়ার যে একটা রেগুলেশন ছিল বাংলাদেশের, ওইটা কমে এসেছে অনেকটা। ওয়েল, আমরা কিন্তু শেখ মাহাদির আজকের যেই দুর্দান্ত পারফরমেন্স সেটা কিন্তু দেখেছি। সো তার যে আজকের স্পেলটা ছিল, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? তার কামব্যাক নাকি গুড লাক? প্রথমে বলতে চাই, শেখ মাহাদির যে বোলিং স্পেলটা ছিল, এটা একেবারে অনবদ্য একটা স্পেল ছিল। সচরাচর কেউ কয়েকটা ম্যাচ বিশ্রামে থেকে পরে ব্যাক করে কিন্তু এরকম পারফরমেন্স করতে পারে না। বাট ওয়ান্স আ ওয়াইজ ম্যান সেড দ্যাট শেখ মাহাদি টি-20তে বাংলাদেশের জন্য একজন কার্যকরী অলরাউন্ডার, এবং শেখ মাহাদি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন। তিনি প্রথম ওভার আসলেন, উইকেট নিলেন, দ্বিতীয় ওভার আসলেন, উইকেট নিলেন, তৃতীয় ওভারে উইকেট নিলেন, তৃতীয় ওভারে 2টা উইকেট নিলেন। সো এই যে 4 ওভারে 11 রান 4 উইকেট, মানে একেবারে ডেঞ্জারাস, ভয়ঙ্কর এক কথায়। এবং ঠিক ওই মুহূর্তে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে পুরো ঝড় তুলে দেয়। এবং আপনি টপ অর্ডার থেকে শুরু করে একেবারে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত সবখানে কিন্তু দেখবেন যে শেখ মাহাদির নামটা কিন্তু আপনি পাবেন। বিকজ শেখ মাহাদি ওই 4 জনকেই কিন্তু গ্রাস করে নিয়েছে একেবারে। আমরা বলি না যে রাঘব বোয়াল, আজকে শেখ মাহাদি সেই রাঘব বোয়ালের মতো কাজটা করেছে। আসলেন, নামলেন, 4 ওভারে 11 রান দিয়ে 4 উইকেট নিয়ে চলে গেলেন। মানে তিনি আসলেন, দেখলেন, জয় করলেন। ওয়েল, এখানে কিন্তু একটা কথা বলতেই হয়, বাংলাদেশে কিন্তু আজকে 2টো ক্যাচ মিস ছিল। সো এইটা কেমন লেগেছে আসলে? দেখা যায় যে আমরা পুরো ম্যাচ নিয়ে কথা বললে ক্যাচ মিস তো ম্যাচ মিস একটা কথাই থাকে। সো সেটাকে আসলে কিভাবে দেখছেন? আজকে কি ম্যাচটাও মিস হয়ে যেতে পারতো কিনা? দাসুন সানাকা লাস্ট শেষে যা খেললেন, তা সত্যি বাংলাদেশের কাছে ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার মতো। এন্ড পাল্লেকেলের এই মাঠটাতে 130 রান কিন্তু শ্রীলঙ্কা একেবারে ইজিলি ডিফেন্স করতে পারে। এটা হচ্ছে শ্রীলঙ্কার জন্য ডিফেন্ডের একটা স্কোর। যেখানে শ্রীলঙ্কা 133 টার্গেট দিয়েছে, সেখানে বাংলাদেশের মানে জেতাটা আশা করাটা একেবারে বোকামি ছিল। কারণ এই মাঠে আপনি দেখেন, শ্রীলঙ্কা এখন পর্যন্ত 130 করে যে কয়টা ম্যাচ ডিফেন্ড করেছে, এটা কিন্তু বাংলাদেশের কাছে তেমন কিছু না। ইভেন মিরপুরের মাঠে যদি বাংলাদেশের কথা আপনি আবার চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন বাংলাদেশ 60 রানে অল আউট হয়েও ডিফেন্স করেছে, 70 অল আউট হয়েও ডিফেন্স করেছে, 109 রান অল আউট হয়ে কিন্তু বাংলাদেশ ডিফেন্স করেছে। যার হোম গ্রাউন্ড সেই কিন্তু ডিফেন্সের সেরা। তবে আজকে বাংলাদেশ প্রমাণ করে দিল যে ক্যাচ মিসে কিন্তু ম্যাচ মিস হয় না। 2টা ক্যাচ মিস হয়েছে এবং সেই 2টার মাসুল কিন্তু বোলাররা চুকিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে এই বোলারদের ক্রেডিট আরো বাড়িয়ে দিয়েছে কারা? তারা হচ্ছে ব্যাটাররা। ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম, হি ওয়াজ ভেরি বিউটিফুল। তারপর হচ্ছে লিটন কুমার দাস, তিনিও ভালো খেলেছেন। এবং সর্বশেষ তানজিদ তামিমকে যিনি সঙ্গী দিয়েছেন, তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। তার সঙ্গটা না পেলে হয়তো ওই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আজকে বাংলাদেশের ম্যাচটা হারতে হতো আর কি। বোলিং এর কথা যখন বললেন, তখন বলতেই হয় যে আজকে শরীফুল ইসলামের বোলিংটা আসলে, এটা আপনার কি মনে হয় বিশ্বকাপে কতটুকু প্রভাব ফেলতে পারে? দেখেন, সবসময় তো আর সবার দিন এক যায় না। আর হচ্ছে শরীফুলও তো প্রতিদিন ভালো করবে না। কজ শরীফুলের আজকের যে বোলিংটা একেবারে ডিজাস্টার ছিল। এটা আসলে শরীফুল নিজেও হয়তো এক্সপেক্ট করেনি। 4 ওভারে 50 রান, তিনি প্রথম ওভারে 15 রান দিলেন, এর পরের ওভারে তো রান দিলেনই, লাস্ট ওভারে এসে তিনি 24 রান দিলেন। এবং সানাকার ওভারে, মানে সানাকাই হচ্ছে ওই ওভারে 24 রান নিয়েছেন। সো এই জিনিসটা অ্যাটলিস্ট এখন শরীফুলকে জাস্ট একটা সিরিজ ড্রপ দেওয়া দরকার। ওই একটা সিরিজ তাকে প্র্যাকটিস করানো দরকার, অনুশীলন করানো দরকার।
কথা আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো বিশ্বকাপের আগ পর্যন্ত শরীফুলকে প্র্যাকটিস করানো উচিত। হ্যাঁ, আপনি জাস্ট খালি পাকিস্তান সিরিজে তাকে ড্রপ করতে পারেন, পরবর্তী সিরিজে তাকে আবারও খেলাতে পারেন। তবে এইখানে এই যে তিনি রান কনসিড করেছে, এখানে অধিনায়কের একটা সিদ্ধান্তে ভুল আছে। কারণ শরীফুল সবসময় থার্ড ওভার আর সেকেন্ড ওভারে বল করে পরিপক্ক, কখনো ফার্স্ট ওভারে না। ক্যাপ্টেন কি করলেন, সেখানে ফার্স্ট ওভারে দিয়েছেন শরীফুলকে। তিনি ফার্স্ট ওভারে তানজিম সাকিবকেও দিতে পারতেন, বাট সেখানে শরীফুল ওয়াজ বি লাইক যে আমি বল করছি, আমি তো সেকেন্ড থার্ড ওভারে, মানে প্রথম ওভারে বল করার জন্য একটা যেই দাম্ভিকতা লাগে শরীফুলের, সেটা ছিল না। কারণ শরীফুল অলওয়েজ সেকেন্ড ওভার থার্ড ওভারে বল করে অভ্যস্ত। সো এই কারণে আজকে তার প্রথম রান কনসিড, এবং সেই প্রথম ওভারে রান কনসিড হওয়ার কারণেই হচ্ছে লাস্ট পর্যন্ত তিনি 50 রান দিয়েছেন 4 ওভারে। তিনি যদি এই পারফরমেন্সটা বজায় রাখেন, তাহলে বিশ্বকাপে তিনি বড়সড় ধাক্কা খাবেন, এবং এমন হতে পারে বিশ্বকাপের আগেই তাকে দল থেকে ছাড়াই করা হতে পারে। আমরা একজন কি বলবো, বোলারের কথা না বললেই নয়, মুস্তাফিজুর রহমান, সে কিন্তু একটি মাত্র উইকেট নিয়েছে 4 ওভারে। সো তাকে কিন্তু এখন অনেকেই বলছে যে পাড়ার বোলার। সেই জায়গা থেকে আসলে সে কি এই স্পেলে এই ধারণাটা ভেঙেছে কিনা বা ভাঙতে পারছে কিনা, কি মনে হয়? দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা আসে বা ন্যাশনাল টিমে যারা আসেন, তারা কিন্তু আসলে নিজেদেরকে কি বলে সেটা প্রমাণ করে হচ্ছে তিনি ন্যাশনাল টিমে আসেন। সো মুস্তাফিজুর রহমানও কিন্তু ব্যতিক্রম কিছু নয়। মুস্তাফিজুর রহমানও হচ্ছে সেই নিজেকে প্রমাণ করেই কিন্তু ন্যাশনাল টিমে এসেছে। তবে যত দিন গড়িয়েছে মুস্তাফিজুর রহমান কিন্তু তত ভয়ঙ্কর হয়েছে। আপনি যদি এর মাঝখান থেকে মুস্তাফিজকে নিয়ে কিন্তু একটা একঘেয়েমি চলে আসছে। সো এইটা কি আসলে চেঞ্জ হতে চলেছে, নাকি একঘেয়েমিটা এখনো রয়ে গেছে? না, আমি যদি আপনাকে একটা রিসেন্ট স্ট্যাটস বলি, তাহলে 2019 সাল পর্যন্ত মুস্তাফিজুর রহমান ওয়াজ পারফেক্ট। 2019 বিশ্বকাপে কিন্তু মুস্তাফিজুর 20 উইকেট নিয়েছে, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। ঠিক তাই, এবং সে যখন মাঠে নামতো বাংলাদেশ টিমের কিন্তু একটা বড় ভরসা হয়ে দাঁড়াতো সে, যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে। সো সেই জায়গাটায় কি মুস্তাফিজকে আমরা আবার ফিরে পেতে পারি কিনা, কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক, এবং আপনার থেকে উত্তরটা জানবো। সেই 2019 পর্যন্ত মুস্তাফিজের পিক টাইম ছিল বা প্রাইম টাইম ছিল, যেটাই বলেন আপনারা। 2020 থেকে এখন পর্যন্ত মুস্তাফিজ নিজেকে হারিয়ে ফেলেছে। এখন যে এই যে 4 ওভারে 17 রানে 1 উইকেট, এরকম ইকোনমিক্যাল বোলিং এর চেয়ে আমার উইকেটটা দরকার। আমি ইকোনমিক্যাল বোলিং করে কি করব আমার যদি উইকেটটা না নিতে পারি? আমি উইকেট নিব, দেখা গেছে যে আমি আপনাকে লাগাতার বল করছি, আপনি ক্রিজে টিকে আছেন, আপনি রান নিচ্ছেন না। দেখা গেছে প্রথম 5 ওভারে 1 রান নিচ্ছেন, পরের 5 ওভার আরেক রান নিচ্ছেন। আমি কিন্তু ইকোনমিক্যাল বোলিং করছি, কিন্তু আপনি কিন্তু ক্রিজে সেট হয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনি যেই তাণ্ডব দিবেন সেই তাণ্ডবটা কিন্তু আমি নিতে পারবো না। সো এটার জন্য কিন্তু আমার প্রিপেয়ার থাকতে হবে। মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল করছেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি সেই ব্যাটসম্যানটা একেবারে সেট হয়ে মুস্তাফিজের উপর চড়া হওয়া শুরু করে, তাহলে কিন্তু মুস্তাফিজের রেহাই থাকবে না। আপনি দেখেন 4 ওভারে 17 রান দিয়েছে। যদি কোনো ব্যাটার পাথুম নিসাঙ্কা যদি আর 2টা ওভার টিকে থাকতো, তাহলে মুস্তাফিজের এই স্পেলটা 4 ওভারে 17 রান থেকে 4 ওভারে 40-45 পর্যন্ত থাকতে পারতো, উইকেট লেস থাকতে পারতেন মুস্তাফিজুর রহমান। সো মুস্তাফিজের আছে না যে বেশি আইপিএল ভরসা, সে আইপিএল ভরসা করতে করতে মুস্তাফিজের আজকে এই অবস্থা। মুস্তাফিজ যদি আইপিএল ভরসা না করে ঠিকমতো টেস্ট, টি20, ওয়ানডে 3 ফরম্যাটে নিজের বোলিং রাজত্বটা চালিয়ে যেতেন, তাহলে আমরা ঠিক 2016-র মুস্তাফিজকে আমরা আবারও ফিরে পেতাম। আর সবচেয়ে বড় কথা কি, যে মুস্তাফিজ তার নিজের বোলিং এ একটা নতুন জাদু অ্যাড করতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে ইন সুইংটা। বাট হি ওয়াজ বেটার, তার কাটারে কিন্তু সে বেটার ছিলেন, কিন্তু সে আলাদা ইনসুইংটা প্র্যাকটিস করতে গিয়ে তিনি লাইন হারিয়ে ফেলছেন, লেন্থ হারিয়ে ফেলছেন, বল ওয়াইড লেন্থে করছেন বারবার। 2024 বিশ্বকাপে, যখন বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে বাংলাদেশ খেলতে নামে, তখন সেকেন্ড টি20 আর না হয় থার্ড টি20তে মুস্তাফিজুর রহমান লাগাতার 6টা ওয়াইড বল করেছেন, তিনি জাস্ট ইনসুইং ট্রাই করার জন্য। এটা খুবই জঘন্য একটা বিষয় ছিল। একজন ওয়ান অফ দ্য বিশ্বসেরা বোলার, বিশ্বের মানে প্রথম 10 জন বোলারদের মধ্যে সবচেয়ে জঘন্যতম বোলিং ছিল ওইটা। আপনি আপনার কাটার দিয়ে আপনি সেরা, সো আপনি ওখানে কেন ইনসুইং ট্রাই করবেন? আর ইনসুইং ট্রাই করলেও শুরু থেকে কি করেছেন? শুরু থেকে তো আপনার ওই ইনসুইংটা ট্রাই করা দরকার ছিল, মানে ইনসুইং কাটার দুইটাই ট্রাই করা দরকার ছিল। এখন আপনি আপনার ক্যারিয়ারের মিড টাইমে এসে আপনি ইনসুইংটা ট্রাই করে আপনার বোলিং এর যে ধারটা ছিল সেটা হারিয়ে ফেলছেন, লাইন হারিয়ে ফেলছেন, লেন্থ হারিয়ে ফেলছেন, বল কোথায় ফেলছেন, একই জায়গায় বল ফেলছেন যেই জায়গা থেকে মনে করেন ব্যাটাররা মানে নিঃসন্দেহে ছক্কা হিট করতে পারবে, যেটা করেছে শরীফুল ইসলাম। শরীফুলের যদি প্রথম ওভারটা আপনি দেখেন, তাহলে দেখবেন যে 6টা বল একই জায়গায়, একেবারে ব্যাটের নিচে, ব্যাট বরাবর, ব্যাটসম্যান একটু বলটা টাচ করলেই বলটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে।
শরীফুল বাউন্ডারি কনসিড করছে, এইভাবে কিন্তু শরীফুল 15 রান দিয়েছে এবং লাগাতার কিন্তু পরের ওভারগুলোতে সেম কাজ করে গেছে। বাট সেখানে যদি একটু আইকিউ দিয়ে বোলিং করতো যে না এখন আমি ব্যাটের নিচে করছি, আমাকে হিট করছে, আমি একটু আগে করব, আগে করলেই কিন্তু একটা মিসম্যাচ হয়ে যায় বা সেই ওভারটা আর কোনো বাউন্ডারি কনসিড করতে হয় না। সো এই যে আমাদের একটু বেশি বুঝা, এই জিনিসটার কারণে মুস্তাফিজের আজ এই অবস্থা। যদি মুস্তাফিজ তার ওই কাটার দিয়ে বজায় থাকতেন তাহলে 2016 মুস্তাফিজকে আমরা দেখতে পেতাম, বেশি চেঞ্জ কিছু হতো না। আমরা জানি যে আমাদের আজকে ম্যাচ জয়ী একটা ইনিংস খেলেছেন তানজিদ তামিম। সো তার 1টা 4 এবং 6টা 6, পুরো বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? 6টা 6-এর বিষয় দিয়ে তো আমার ভারতের কথাও মনে পড়ে, তবে ওই বিষয় যাচ্ছি না। তানজিদ তামিম ওয়াজ ব্রিলিয়ান্ট। তার ব্যাটিং, একদা একজন মানুষ বলেছিলেন যে আপনি একটা দলকে 1টা বছর সময় দেন, সেখান থেকে 3 জন সেরা ওপেনার বের হয়ে আসবে, এবং তার মধ্যে আমরা পেয়েছি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। এবং আমি আরেকটু অ্যাড করব যে জিনিসটা, যে মানুষ বলে বা এরকম একটা কথা এখন ছড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি নেই। সেই জায়গায় কিন্তু আজকে তানজিদ তামিম একটা ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন, এবং আমি আবারও বলছি যে সে 1টি 4 এবং 6টি ছক্কা হাঁকিয়েছেন। সো সেই জায়গা কি মানে এতে কি মানুষ তাকে নিয়ে যে ভ্রান্ত ধারণাটা, সেটা কি এখনো পুষে রাখবে নাকি এটা ভেঙে যাবে? না, অবভিয়াসলি সেটা আর পুষে রাখার কোনো এখন আর ওয়ে নাই। কারণ আপনি দেখেন না, তানজিদ তামিম আজকে যে কটা ছক্কা হাঁকিয়েছেন, প্রতিটা ছক্কায় কিন্তু তার মুভমেন্ট একেবারে মানে পিস অফ আই যাকে বলে, চোখের শান্তি। এক একটা মুভমেন্ট আপনি দেখলে বলতে পারবেন মনে হয় যেন কোনো চিত্রকার নিজের হাতে চিত্র আঁকছে, এরকম কিছু একটা। আমরা যখন লিটন দাস ব্যাটিং নিয়ে তখন বলি না যে ক্রিকেটের মোনালিসা, তাকে বলতে হবে, তানজিদ তামিমকে বলতে হবে লফটেড শটের মোনালিসা। তিনি লফটেড শট এরকম সুন্দরভাবে খেলেন, আপনি জাস্ট তাকিয়ে থাকবেন। যখন তামিম ছক্কাগুলো হিট করছিল, আমি বরাবর আমার মানে অজান্তে আমি হাততালি দিচ্ছিলাম, অজান্তে। তখন আমি ভাবলাম যে এত সুন্দর করে যে তার হিটিং অ্যাবিলিটি আছে, এটা এতদিন তিনি প্রকাশ করেন নাই কেন, বা প্রকাশ করতে যেও তিনি প্রকাশ করতে পারেননি। হয়তো সেট হওয়ার সমস্যা, পিচের সমস্যা, বা মনে একটা ভয় থাকে যে ওপেনিং নামছি ন্যাশনাল টিম। তিনি যখন 2023 বিশ্বকাপে প্রথম বিশ্বকাপ খেলতে আসেন, তখন কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে তানজিদ তামিম কিছু করতে পারবে না। বাট আমি আশা রেখেছিলাম যে তানজিদ তামিম কিছু একটা করবে, বিকজ তার নামও তামিম, এন্ড তার আগের উত্তরসূরি যিনি ওপেনার ছিলেন তার নাম তামিম ইকবাল। সো 2 তামিমে মিল আছে, এবং সিনিয়র তামিম কিন্তু ন্যাশনাল টিমের প্রথম বিশ্বকাপে কিন্তু ভালো করেছে। সো ওই হিসাব থেকে আমি বলেছিলাম যে না, তামিম ছেলেটা ভালো একটা কিছু করবে ওই বিশ্বকাপে। এবং বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে তামিম নামের যারা প্লেয়ার থাকবে তাদেরকে নিয়ে আপনি খুব ভরসা রাখছেন, এবং যাদের নাম সাকিব থাকবে তাদেরকে নিয়ে কি আপনি ভরসা রাখছেন না? তামিম নামের যারা, তারা ভরসা রাখবে না, বাট এই তামিম একেবারে ডিফারেন্ট। এই তামিম হচ্ছে চ্যাম্পিয়ন তামিম। এই তামিমের ভিতরে চ্যাম্পিয়ন হওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। কারণ কেন, 2020 যুব বিশ্বকাপে যখন বাংলাদেশ আন্ডার-19 টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তখন এই তামিম, ইমন এবং তাওহিদ হৃদয় এই দলের একজন সদস্য ছিলেন। আপনি যদি তানজিম সাকিবের কথা চিন্তা করেন, তানজিম সাকিব কিন্তু এই দলেরই সদস্য। আমি এটাই বলতে যাচ্ছিলাম। আপনি সিনিয়র সাকিব আল হাসান দেখেন বা আপনি জুনিয়র তানজিম সাকিব দেখেন, 2 সাকিবের ভিতরে কিন্তু চ্যাম্পিয়ন মেন্টালিটি। একজন যুব চ্যাম্পিয়ন, একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন। যদি এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট প্রতিটা যারা ক্রিকেটার হবে সবার লাইফের আইডল কিন্তু সাকিব আল হাসান। সাকিবের একটা ইস্যুতে আজকে মনে করিয়ে দিলেন, সাকিব এবং রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছে একজন আরেকজনের। তো সবাই পোস্ট করেছে, আমিও পোস্ট করেছি, রাইডার্স ভার্সেস মিস্টার বাংলাদেশ। এক্স্যাক্টলি। সাকিব একাই দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন এবং একাই কিন্তু তিনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছেন, অ্যান্ড রংপুর রাইডার্স হোল 11 নিয়ে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো সাকিব আজকের ওভারে 4 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট। এখন আপনি বলতে পারেন যে তাহলে মুস্তাফিজ যদি ইকোনমিক্যাল হয়েও কোনো কাজে না, সাকিব কেন? সাকিব জেনুইন অলরাউন্ডার। একজন সাকিবকে দিয়ে আপনি বোলারের অভাব পোষাতে পারবেন, ব্যাটারের একটা অভাব পোষাতে পারবেন। সাকিব যদি ব্যাটিং খারাপ করে আপনি বোলিং এ ভালো করাতে পারবেন, আবার যদি বোলিং খারাপ করে সাকিবের কিন্তু ব্যাটিংটা ভালো দেখতে পারবেন। আবার যদি আপনার দিনও ভালো থাকে তাহলে আপনি দেখবেন সাকিব ব্যাটিং বোলিং দুইটাই কিন্তু ভালো করছে। আপনার মনে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে, সাকিব কিন্তু একাই লাস্ট দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন 5 উইকেট নিয়ে। সো এইটা ছিল সাকিবের একেবারে পিকেস্ট একটা টাইম। বাট এখন হচ্ছে আনফরচুনেট, সবাই সাকিব আল হাসানকে মাঠে দেখতে পাচ্ছেন না। তবে তানজিম হাসান সাকিব খুব ভালো খেলেছেন এবং তানজিদ হাসান তামিম তিনিও ভালো খেলেছেন। যদিও সাকিব তামিম মানে সিনিয়র সাকিব তামিমের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, বাট দ্বন্দ্ব আছে, তবে
জুনিয়র তামিম সাকিবের মধ্যে কিছু একটা না হোক, তাদের যে ক্রিকেটীয় যে ক্যারিয়ারটা সেটা ভালো হোক। অ্যান্ড তামিমের ব্যাটিং দেখে আজকে আমার যেটা মনে হলো যে এই ছেলেটা অ্যাটলিস্ট বাংলাদেশে নেক্সট 10 বছর রাজত্ব করবে, সেটা আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, আমার এই কোটটা শুনে কেউ হাসতে পারে, কমেন্টে অনেক কিছু লিখতে পারে, বাট আপনি নোট করতে পারেন 2025 সালের 16 জুলাই কালের কণ্ঠের 22 গজে বলা হয়েছিল যে তানজিদ হাসান তামিম নেক্সট 10 বছর বাংলার ক্রিকেটে ওপেনিংয়ে রাজত্ব করবে। অ্যান্ড 10 বছর পর অর্থাৎ 2035 সালের এই 16 জুলাই কথাটা মিলিয়ে নিয়েন। আমরা সেই আশা রাখছি এবং আমাদের সিনিয়র তামিম এবং সাকিব দুজনই এখন আমাদের দলে নেই, বাট যারা জুনিয়র রয়েছেন তারা তাদের সেই ধারাবাহিকতাটা বজায় রাখবেন এবং বাংলাদেশ দলকে আরো সুন্দর কিছু ভালো কিছু উপহার দিবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।